যদি কেউ কোনো খারাপ কাজ করে থাকে এর সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই ধরনের বিকৃত ঘটনা যদি ঘটে থাকে পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে ব্যবস্থা নিচ্ছেন। তার সঙ্গে সামগ্রিকতা, আইন শৃঙ্খলা, এগুলোর কোনো রাজনীতি, এগুলোর কোনো সম্পর্ক নেই। এই ধরনের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা, দুর্ভাগ্যজনক হলেও এই ধরনের ঘটনা যুগে যুগে পৃথিবীতে, দেশে, রাজ্যে হয়েছে। এখন আমরা চাই একটা ওই ধরনের ঘটনা না হোক, কিন্তু এই বিকৃতি, এই ধরনের মানসিকতা যদি ঘটে থাকে নিশ্চিতভাবে পুলিশ সেখানে যথাযথ ব্যবস্থা নেবে, কড়া হাতে ব্যবস্থা নেবে। এখানে কোনো রকম নরম থাকা, দুর্বল থাকার কোনো প্রশ্ন নেই। এই ধরনের কাজ যে বা যারা করে তাদের চরমতম শাস্তি পাওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি প্রকাশিত হয়েছিল, তার একটা লুক বদলে, সেটাকে নিয়ে কটাক্ষ করছেন শুভেন্দু অধিকারী। বলছেন যে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন, যারা লুক বদল করেছে তাদেরকে আর মানুষ রাখবে না, রাজ্যে পরিবর্তন হচ্ছে। দেখুন, এটা কোনো হাস্যকর কথাবার্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ছবিটা, একটা ইয়াং স্টার, তরুণ তুর্কি নেতা, আমাদের সেনাপতি, তো তার ছবি, একটা স্মার্ট লুকিং একটা ছবি, তো সেটাও নিতে পারছে না বিজেপি। তো তাদের যখন ব্যায়াম করার অদ্ভুত অদ্ভুত ছবিগুলো আসে, তো তখন সেইগুলোকে কি হয় দেখে, অভিষেকের ছবিটা দেখে হই হই করে লোকে স্বাগত জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আর বিজেপি নেতাদের অদ্ভুত অদ্ভুত ভঙ্গিমায় আসন করার চেষ্টার ছবি দেখে, দিলীপ ঘোষ নন, লোকে হাসাহাসি করে। তো অভিষেকের এই ছবিতেই এ তো ট্রেলার। তো অভিষেককে শয়নে স্বপ্নে জাগরণে অভিষেককে সহ্য করতে পারছে না, অভিষেকের মোকাবিলা করতে পারছে না। একটা ইয়াংস্টার এত স্মার্ট একটা ছবি দিয়েছে জিম করতে করতে, তো তাই দেখে এদের এত বয়সে বড় সিনিয়র, তারা কোথায় এটা স্পোর্টিংলি সুন্দরভাবে নেবে, তার মধ্যেও রাজনীতি দেখে সেখানে বিষ ঢালতে হবে, এটা কোনো কথা হলো? শুভেন্দু অধিকারী বলছেন 77 থেকে 177 হবে 2026-এ, এবং 40 থেকে ভোটটা কেন 45 হবে না, এই নিয়ে তিনি অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন, তিনি দাবি করেছেন। দেখুন, ওনাদের বৈঠকে কি হয়েছে সে তো আমি বলতে পারবো না। এবার বিষয়টা হচ্ছে, এই কথাগুলো আমরা 21 সালেও শুনেছিলাম, আব কি বাত 200 পার, ওটা 77 হয়েছিল, সেইটা এখন 60-এ দাঁড়িয়ে, ভোটের আগে ওটা 40-এ হয়ে যাবে, এবং শেষ পর্যন্ত ভোটের পর 30 পৌঁছবে না। বিরোধী দলনেতা পদটা পাওয়ার জন্য বিজেপির যে কজন এমএলএ লাগবে, সেই এমএলএ বিজেপি এবার পাবে না সম্পূর্ণভাবে। তাই তারা এই ধরনের বিভ্রান্তিকর কথা বলছে। এটা তো যুগে যুগে বলেছে। 21 সালে বলেছে সরকার গড়ব, 23 সালে বলেছে কতগুলো জেলা পরিষদ নেব, 24 সালে বলেছে লোকসভা থেকে এতগুলো সিট পাবো। কি হয়েছে? বাংলায় বিজেপির লোকসভা সিট কমে গেছে, তৃণমূলের বেড়েছে। তো ফলে এরা প্রত্যেক বছরই আগামী বছরের ভোটটা দেখিয়ে এই ধরনের বিভ্রান্তি ছড়াবে। মেট্রোর ভূমিকা ফের প্রশ্নের মুখে। হাওড়া মেট্রোতে বিনা চিকিৎসায় এক যাত্রী তিনি মারা গেলেন, 45 মিনিট ধরে ফেলে রাখা হলো, কেউ দেখতে এলো না, নান নিরাপত্তা। এবং শুনেছি একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে মেট্রোয়, যেভাবে মৃত্যু হয়েছে অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক। মেট্রো কর্তৃপক্ষের নিশ্চিতভাবে আরও সতর্ক হওয়া উচিত। এই যাত্রী হয়রানি, যাত্রী সমস্যা, এটা কিন্তু বারবার হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন তার প্রথম অগ্রাধিকার ছিল যাত্রী সুরক্ষা, যাত্রী স্বাচ্ছন্দ্য, যাত্রীদের স্বার্থ রক্ষা। এখন সেটা একেবারে বিপরীত মুখে চালাচ্ছে রেল সব দিক থেকে। ট্রেনগুলো লেট, মেট্রো হয়রানি, লোকাল ট্রেন লেট, দূরপাল্লার ট্রেন লেট, ভেতরে চূড়ান্ত অব্যবস্থা, পরপর দুর্ঘটনা ঘটেছে। যাত্রীরা সব থেকে বড় কথা, সব দিক থেকে, ট্রেন লেট থেকে ভেতরের অব্যবস্থা, সবেতেই যাত্রীদের খুব অসুবিধা হচ্ছে। দুর্গাপুজোর ঠিক আগেই এবার কেন্দ্রীয় সরকারি কর্মী এবং যারা পেনশনার তাদের জন্য কেন্দ্রীয় সরকার বলছে এ মাসে তাড়াতাড়ি তাদেরকে বেতন দিয়ে দেওয়া হবে, 26 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এই ঘোষণা করা। সুকান্ত মজুমদার সেটা টুইট করে শুভেচ্ছিলেন। দেখুন, পশ্চিমবঙ্গ থেকেও তো তারা ট্যাক্স নিয়ে যাচ্ছেন। কেন্দ্র যে টাকাটা দিচ্ছে এটা তো কারোর পৈতৃক টাকা নয়, সব রাজ্য থেকে আসা করের টাকা। এখন তাদের হাতে অঢেল টাকা। আর বাংলার
যেটা প্রাপ্য 1,95,000 কোটি টাকা সেটা তারা দিচ্ছে না, ফলে তুলনাটাই আসে না। আগে সমস্তভাবে বাংলার বকেয়াটা মেটান, বাংলা থেকে ট্যাক্স নিয়ে যাচ্ছেন কিন্তু বাংলাকে তার বকেয়া দিচ্ছেন না, আবার বড় বড় কথা। না, সুকান্ত বাবু এই বিষয়টাকে এভাবে হাতিয়ার করছেন যে পুজোর আগে এটা বাঙালিদেরকে একটা উপহার দেওয়া হচ্ছে, যারা এখানে কেন্দ্রীয় সরকারি চাকরি করেন তাদেরকে একটা উপহার দেওয়া হচ্ছে, বাংলার সংস্কৃতির কথা ভেবে বাংলার মানুষদের শ্রদ্ধা নিবেদন করছে। যেমন বেতনই ওই মাসের বেতন ওখানেই। পুজোর আগে কি উনি বাড়তি টাকা দিচ্ছেন? যে উপহার দেবেন, উপহার কাকে বলে? দিচ্ছেন তো বেতনটাই। আপনাদের হাতে অঢেল টাকা আছে, আপনি অমুক তারিখের বদলে অমুক তারিখে দিচ্ছেন। তো সুতরাং এগুলো নিয়ে এই ধরনের কথা বলার কোনো মানেই হয় না। এই বিষয়ে আরেকটা প্রশ্ন, দুর্গাপূজায় বাঙালি পরিবেশ বা বাঙালি সংস্কৃতি বা ভারতীয়ত্ব যারা যে সমস্ত ক্লাবগুলি তুলে ধরবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে বলে সুকান্ত মজুমদার তিনি ঘোষণা করেছেন। প্রথম পুরস্কার 3 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার 1 লক্ষ টাকা। এই নাকি বাংলায় দুর্গাপুজো হয় না? সুকান্তবাবু পুরস্কার দিচ্ছেন, এই নাকি বাংলায় দুর্গাপুজো হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় কেন টাকা দেবেন? বিশ্ব বাংলা কেন সম্মান দেবে? রাজ্য সরকার কেন পুরস্কার দেবেন? এত বড় বড় কথা বলার পর এখন বলতে হচ্ছে আমরাও পুরস্কার দেব। কপিক্যাট, নকল করছেন। বাংলার মানুষ জানেন এই নকল অর্থাৎ এই জেরক্সটাকে কেন নেবেন? অরিজিনাল তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, তিনি যেখানে সাথে রয়েছেন সেখানে এইসব তাঁকে প্রথমে বিরোধিতা করে, তারপর কপি করে। এগুলো কোনো তাৎপর্য আছে নাকি? ভিন রাজ্যে বাঙালি আক্রমণ হচ্ছে, বিধানসভায় যখন আপনাদের দলের পক্ষ থেকে বাঙালিদের হয়ে কথা বলা হচ্ছে তারা সেটা বিরোধিতা করছে, আবার দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার তিনি আবার বলছি তো দ্বিচারিতা করছে তো বিজেপি ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যারা বাংলায় কথা বলছেন তাদের উপর অত্যাচার, ভারতীয় হলেও অত্যাচার। আর বাংলায় এসে এতদিন ধরে বলে এসছে পুজো হয় না, অমুক হয় না, কেন সরকার টাকা দেবে, অমুক তমুক, যে প্রশ্নে বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, মিথ্যা কথা বলেছে, আজকে নিজেদের বলতে হচ্ছে আমরা এই টাকা দেবো, আমরা পুরস্কার দেবো। ফলে এ তো বোঝাই যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতির চাপে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপের চাপে হাঁসফাঁস করতে করতে সে তাকে নকল করার চেষ্টা করছে। মানুষ এই নকল জেরক্স কপি বিজেপিকে নেবে না। ইডিসিবে তৎপরতা বাড়ছে, একদিকে গতকালই মিমি, তারপর অঙ্কুশ, এদিকে চন্দ্রনাথ সিনহা মন্ত্রী, তাকে জামিন নিতে হচ্ছে আদালত থেকে। সব মিলিয়ে কিভাবে দেখছেন? এটা তো ভোটের ঠিক একটুখানি ভোট ব্যাপার এলে বিজেপি যেহেতু সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে পারবে না, ফলে তারা তো এইগুলোই করেন, কখনো ইডি, কখনো সিবিআই, কখনো এনআইএ, এইগুলো দিয়ে পলিটিক্স, টাকা আটকে দেওয়ার পলিটিক্স, কুৎসা করার পলিটিক্স। এবার তো আবার নির্বাচন কমিশনকে নামিয়েছেন, ভোটার তালিকাকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা, এই ধরনের কাজগুলো। এদের তৎপরতা দেখলেই বুঝবেন সামনে ভোট আসছে। আচ্ছা, এসআইআর আবহে বিএলও তালিকায় তৃণমূল নেতার নাম বিজেপির তরফে অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনে। বলা হচ্ছে যে শঙ্কর মাঝি মেদিনীপুরের আমি বলতে পারবো না। বলছি গুলশান কলোনিতে এখনো দেখা যাচ্ছে যে মূল অভিযুক্ত তাকে অ্যারেস্ট করা যাচ্ছে না, পুলিশের ভূমিকাটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা সম্পূর্ণ আইন শৃঙ্খলা মানে পুলিশের বিষয়, এটা তো মানে আইন এবং প্রশাসনের বিষয়। তো সুতরাং এটা নিয়ে এখনই কোনো মন্তব্য করব না। পুলিশ নিশ্চিতভাবে গোটা বিষয়টা দেখছেন। এর আগের একটা ঘটনায় দেখা গেছিলো, প্রথমে বলা হচ্ছিল ধরা যাচ্ছে না, তারপর দেখা গেল ধরা পড়েছেন। আজকালকার দিনে একটা ফেসবুকে কোথাও থেকে একটা কিছু বলে দিয়ে সে যদি সঙ্গে সঙ্গে স্পট লিভ করে যায় বা ফোনটাকে চেঞ্জ করে দিয়ে যায়, মানে সে তাকে একটুখানি লোকেট করতেও তো পুলিশের সময় লাগে। পুলিশ যা করার পুলিশ প্রশাসন দেখছে। যাদবপুরের ছাত্রী আর এরকম প্রকাশ্যে পোস্ট দুদিন আগে আর একজনও করেছে। পোস্ট করার কি এসে গেল? একটা ফোনে কারুর কাছে রেকর্ডিং করে দিয়ে দিচ্ছে, সে আর এক জায়গা থেকে গিয়ে পোস্ট করে দিচ্ছে, বা কেউ কোনো জায়গা থেকে পোস্ট করলো, পোস্ট করে ফোনটাকে একজনের কাছে দিয়ে স্পটটাকে লিভ করে গিয়ে অন্য জায়গায় চেঞ্জ করলো। তাকে তো লোকেট করতেও সময় লাগবে। যদি এতই সাহস, যারা চ্যালেঞ্জ করছে তারা পুলিশের সামনে এসে কোর্টে দাঁড়িয়ে চ্যালেঞ্জটা করুক না, তাকে পালাতে হচ্ছে কেন? যদি এতই চ্যালেঞ্জ করেছে পুলিশকে, আরে ভাই চ্যালেঞ্জই যদি করে থাকে
তাহলে পালাচ্ছে কেন? দাঁড়িয়ে চ্যালেঞ্জ করুক। যাদবপুরের ছাত্রী মৃত্যুর ঘটনায় শুভেন্দু অধিকারী অতি বামদের সঙ্গে তৃণমূল কংগ্রেসেরও ওখানে দাপট চলে, এই কথা তৃণমূল ওখানে সবাই জানে বাম অতি বামের দাপট চলে, এবং তাদের সঙ্গে কিছু গেরুয়া মিশেছে যাদবপুরে। ওখানে প্রচুর মেধাবী ছাত্রছাত্রী আছেন, কিন্তু তার মধ্যে একাংশ চূড়ান্ত বিশৃঙ্খল, এবং তারা কী করেন তারা সবাই জানেন। এবং কখনো বাবুল সুপ্রিয় মন্ত্রী, কখনো ব্রাত্য বসু মন্ত্রী, তারা গেলে কী আচরণ করেন তারা সবাই জানেন এটা। তো এখন যে মেয়েটির এই দুর্ভাগ্যজনক মৃত্যু, এবং বাবা মাও বলছেন ওটা খুনের একটা আশঙ্কা রয়েছে তাদের, এবার তদন্তে সেটা হোক। ওই যে হরিয়ানায় একজন হেড কনস্টেবলের মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল, তার দুটো বাচ্চাকে চাপা দিয়ে মেরে ফেলেছেন। এই যে পুলিশের আচরণ বিজেপি শাসিত রাজ্যে, দেখুন খুবই খারাপ ঘটনা, কিন্তু এটা নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। এটা ঠিক কে শাসিত, নিশ্চয়ই বিজেপি শাসিত রাজ্যে খারাপ ঘটনা ঘটেছে, কিন্তু এটা ব্যক্তিগতভাবে কে কখন কি তার মাথায় চাপে বিকৃতি একটা ঘটে, সেটা সামগ্রিকতা দিয়ে মাপা খুব মুশকিল। ওটা বিজেপি শাসিত রাজ্য বলে, ঘটনা তো খুবই খারাপ, এবং বিজেপি শাসিত রাজ্য থেকে পরপর খারাপ ঘটনার অভিযোগ আসছে, কিন্তু আবার কিছু ক্ষেত্রে তো সেটা ব্যক্তির উপরও ডিপেন্ড করে না। পুরীতেও কলেজ ছাত্রীকে গণধর্ষণ, পুরীরটা ভয়ঙ্কর ঘটনা, পুরীতে কলেজ ছাত্রীকে গণধর্ষণ ভয়ঙ্কর ঘটনা, ডবল ইঞ্জিন বিজেপি শাসিত রাজ্য। তো সুতরাং পুরীতে উড়িষ্যায় কিন্তু পরপর এই ধর্ষণ ঘটছে, পরপর, এবং হত্যা পর্যন্ত হয়েছে। ফলে বিজেপিকে এগুলো কৈফিয়ত দিতে হবে। তো বলছি চন্দ্রনাথ সিনহার বিষয়টা নিয়ে কি বলবেন? ইডি হেফাজতে চাইছে তাকে, কোর্টের কি আজকে হয়ে গেছে শুনানি? আজকে শুনানি হয়নি, শনিবার শুনানির জন্য পরবর্তী ডেট চাওয়া হয়েছে। যেটা আদালতের বিষয়, যেটা সম্পূর্ণ আইনের বিষয়, সেটা শুনানির আগে এসব নিয়ে কোনো মন্তব্য, কোনো প্রশ্ন নেই। শুভেন্দু অধিকারী তার কথা বলতে গিয়ে বলছেন যে যারা লুক বদল করেছে তাদের নয়, পশ্চিমবাংলায় একটা প্যান্টকে 3 বার সেলাই করে পড়তে হয় এমন বহু যুবক রয়েছে, তাদের থেকে জিজ্ঞেস করবো। শুনুন, শুভেন্দুবাবু বলছেন কেন অভিষেকের লুক চেঞ্জ, অভিষেকের লুক চেঞ্জ, আমাদের ইয়াংস্টার, আমাদের নেতা অভিষেক লুক চেঞ্জ করেছেন। আরে শুভেন্দুবাবু, আপনি তো দল চেঞ্জ করেছেন, আপনার লুক চেঞ্জে গা জ্বলছে কেন? আপনি তো দল চেঞ্জ করেছেন। অভিষেক ম্যাচিওর্ড লিডার, কিন্তু ইয়াংস্টার, জিম করতে করতে একটা স্মার্ট ছবি দিয়েছে, তাতেই অনেকের জ্বলে গেল, বার্নার লাগাচ্ছে। কারা সমালোচনা করেছে? যারা দল চেঞ্জ করেছে, নানা রকম মামলা, দল চেঞ্জ, তারা লুক চেঞ্জের সমালোচনা যেন না করে। চন্দ্রনাথ সিনহার ক্ষেত্রে 13 কোটি দুর্নীতির দাবি করেছিল ইডি, কিন্তু দেখা যাচ্ছে যে চার্জশিটে তার কোনো প্রমাণই দিতে পারছে না। আমি তো আবার বলছি যে প্রথমেই যেগুলো রটে, তারপরে আপনারা হাতের নোয়া খোলা নিয়ে কি করেছেন 2 দিন ধরে? সবকটা চ্যানেল মিলে কি করেছেন? যে এসএসসির পরীক্ষা দিতে গেছেন এক মহিলা, তাকে নোয়া খুলতে, হাতের ওই নোয়া খুলতে বলেছেন বলে তিনি পরীক্ষা দেননি। আপনারা সারাক্ষণ তার উপর দাঁড়িয়ে দেখিয়ে গেলেন নানা ধরনের মতামত। আজকে বাস্তবটা কি সামনে আসছে যে তিনি পরীক্ষা দিয়েছেন, এবং পুলিশ তো সেটা স্পষ্টভাবে টুইট করে তার সবিস্তার পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো এবার এই প্রথমেই একটা কিছু রটা, এবং তারপর সেটা চেক না করে বা তার সেই হাওয়ায় একপ্রস্ত প্রচার হয়ে গেল, অপপ্রচার, আর তারপর দেখা গেল সেটা অন্য, কঠিন ব্যাপার। আরে এগুলো রটে, ইডি বললো বা সিবিআই বললো মানেই সত্যি ভাবার কোনো কারণ নেই, সে তো বটেই। তার থেকে বেশি সচেতন হওয়া উচিত তো সংবাদ মাধ্যমে। আপনাদের সূত্র বলে তো আপনারা চালান এগুলো। ইডি তো কোথাও প্রেস কনফারেন্স করে বলতে আসেনি, আপনারা চালিয়েছেন। সূত্র বলেছে এই, সূত্র বলেছে ওই, ইডির প্রেস রিলিজে তো সেটা ছিল না।
তা আপনারা সূত্র বলে গালগল্প চালাবেন, তারপর কখনো দায় পড়বে রাজনীতিবিদদের হাতে, কখনো ইডির হাতে, কখনো সিবিআইয়ের হাতে। আগে এই সূত্রগুলোকে একটু চেঞ্জ করা হোক। ওই আমি বলছি, ওই বিচিত্রবীর্য গোস্বামী এদের, তারপর ওই রক্তমাখা গ্লাভস, হ্যাঁ, এইগুলো একটুখানি দেখবে। আচ্ছা, এই লোকগুলো গেল কোথায়? এই যে যাদবপুরে একজন ছাত্রী মারা গেলেন, তার বাবা মা খুনের অভিযোগ করলেন, মালদাতে আরজি করের একজন ডাক্তারি স্টুডেন্ট, তার রহস্য মৃত্যু এবং খুনের অভিযোগে ধৃত একজন ডাক্তারি ছাত্র। তো এখন সেই বাবা মার পাশে দাঁড়িয়ে এই অতিথি শিল্পীরা গেলেন কোথায়? তাদের দেখা যাচ্ছে না কেন? বলছি, ইয়ারোদের যে প্রশিক্ষণ আজকে হলো, আবার 20 তারিখে আবার বিএলওদের ট্রেনিং হবে, সেক্ষেত্রে স্পষ্ট যে পশ্চিমবঙ্গে এই এসআইআর হচ্ছে, এ বিষয়ে যা যা বলার আমাদের শীর্ষ নেতৃত্ব বলেছেন এবং বলবেন। আমাদের পরিষ্কার কথা, একজনও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না, একজনও বৈধ ভোটারকে হ্যারাস্ট হতে দেব না। একটা প্রশ্ন রাখছি, এতক্ষণ কি রাখছিল? এতক্ষণ কি হচ্ছে? সেটা হলো যে দমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের একটা স্মরণ সভা ছিল, সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন আনিসুর রহমান, স্থানীয় মানুষ হিসেবে সিপিএম এর দোর্দণ্ড প্রতাপ নেতা। এই সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। ওই শঙ্কুদেব পান্ডা প্রেস কনফারেন্স করে বাড়িপুরে বিজেপি কর্মী যে পিটিয়ে খুন, তাতে তৃণমূলের দিকে অভিযোগ। আজকে দেখা যাচ্ছে তৃণমূল কর্মী ধরা পড়লো বিজেপি করার অপরাধে। মৃতের বাবা দাদাদের এনে একটা মানে প্রেস কনফারেন্স করেছে। মুম্বাই থেকে কে ধরা? তৃণমূল কর্মী অমিত নামে একজন। সেই তো পুলিশ দেখছে হ্যাঁ। এখন। ওটা আদৌ রাজনীতির গন্ডগোল না নিজেদের মধ্যেকার কি, নাকি ব্যক্তিগত পারিবারিক, সেগুলো তো সবই নানা রকমই শোনা গেছিল। সেটা পুলিশ দেখছে। সব ব্যাপারে রাজনীতি নিয়ে ঢুকবো কেন? সমাজে নানা ধরনের ঘটনা হয়, সব ব্যাপারে রাজনীতি নিয়ে ঢুকবোই বা কেন? বেঙ্গল ফায়ার্স সিনেমা রাজ্যের সর্বত্র দেখো এই আর্জি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এবং বলা হচ্ছে রাজ্য সরকার কোনোভাবেই সিনেমা প্রদর্শনীতে বাধা দিতে পারে না। কোনো মন্তব্যই করবো না, যেটা মানুষই চান না সেটা নিয়ে কোনো মন্তব্য করবো না। বলছি, পাঁশকুড়ার যে সুপার স্পেশালিটি হাসপাতালে যে গণধর্ষণের অভিযোগ উঠেছে, মানে ধর্ষণের অভিযোগ উঠেছে, তাতে ধৃত যে অভিযুক্ত সে যে এজেন্সির কর্মী, সেই এজেন্সি আজকে মুখ্যমন্ত্রী যে এসএসকেএম উডবার্ন ওয়ার্ডে উদ্বোধন করলো, সেখানেও দায়িত্বপ্রাপ্ত। এইটা কি বলবে যে এসএসকেএম এর অন্যান্য কাজেও এজেন্সি ওই নিয়ে যেত? এগুলো নিয়ে কিছু বলার নেই। তার কারণ হচ্ছে এটা একটা পদ্ধতির মধ্যে দিয়ে যায়, আর কোনো এজেন্সি মানেই সে খারাপ এটা আমরা বলবোই বা কী করে? একজন এজেন্সিতে কাজ করেন হয়তো অনেক মানুষ, তার কখন কার মধ্যে কি আছে, কোন বিকৃতি ঘটছে, কার কোন ইয়ে হচ্ছে, এটা ওইভাবে বলাটা মানে ঠিক নয়। মানে এই পার্টি একটু অ্যাড করে দিই, এই নিরাপত্তা সংস্থাকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি শোকজও করেছেন ইতিমধ্যে। তো যদি কেউ কারোর কোনো এজেন্সির কোনো কর্মী যদি খারাপ কাজ করেন, তো প্রশাসন তো শোকজ করবে, তো স্বাভাবিক ব্যাপার। এ তো প্রশাসনের কর্তব্য করেছে। এখন দেখতে হবে সেই গোটা বিষয়টা খারাপ না খারাপ, তো প্রশাসন দেখছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আর একটা হচ্ছে জয়নগরে 23 সালের আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বাড়ি ভাঙচুর করা হয়েছিল, একজন তৃণমূল নেতা খুন হয়েছিল, পাল্টা আরো 28টা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনার 2 বছরে কোনো তদন্তে অগ্রগতি হয়নি। আজকে হাইকোর্ট মানে পুলিশের ভূমিকা নিয়ে প্রচুর অসন্তোষ প্রকাশ করে সিআইডিকে দায়িত্ব দিয়েছে তদন্ত করার। এটা সম্পূর্ণ আইনি বিষয়, বলতে পারবো না। যারা দেখছিলেন তাদের আইনজীবীরা বলতে পারবেন। কিন্তু এই ঘটনায় পুলিশের ভূমিকা মানে 2 বছর ধরে তদন্তের অগ্রগতি হয়। আবার বলছি, এটা পুরো কোর্টের বিষয়, পুলিশের বিষয়। তাদের কি বক্তব্য আছে, কেন অগ্রগতি হয়নি, তাদেরও তো একটা কোনো বক্তব্য থাকবে। সেগুলো না জেনে দুম করে রাজনৈতিক দলের তরফে কোনো কথা বলাটা ঠিক হবে না। মালদার সভাপতি রহিম বক্সী তিনি একের পর এক তার কথা নিয়ে আলোচনা হচ্ছে। সম্প্রতি তিনি আবার বলেছেন যে সেনা নামিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করবার পরিকল্পনা চলছে এবং এই বিষয়ে তিনি বক্তব্য রাখছেন। না, যেহেতু তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চটা আমরা সেনাবাহিনীর পক্ষে, আমরা সেনাবাহিনীকে সম্মান করি, কিন্তু রাজনৈতিকভাবে সেনাবাহিনীকে প্রয়োগ করে বিজেপি আমাদের ভাষা আন্দোলনের মঞ্চটাকে যেভাবে ডিস্টার্ব করেছে, তার পরিপ্রেক্ষিতেই রহিম বক্সী কিছু বলতে চেয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছে, আমি যখন দায়িত্বে ছিলাম ওনাকে দলে এনেছিলাম
আমার দরজাকে খুলে দেবেন, তার নিয়ে যে লাইন লাগতো তার প্রথম নাম ছিল ক্ষমতায় আসার 1 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হবে, বিজেপি ক্ষমতায় আসার 1 ঘন্টার মধ্যে রহিম বক্সি গ্রেপ্তার হবে। সব অবান্তর কথার কোনো উত্তর হয় না। বিজেপি আবার বলেছিল আমরা অমুককে গ্রেপ্তার করতে হবে, বিজেপি যাকে গ্রেপ্তার করবে বলেছিল সে বলছে আবার আরেকজনকে গ্রেপ্তার করতে হবে। ভয়ঙ্করভাবে এটা যে মানে ভীষণ মজাদার খেলা। বিজেপির অফিসে ভিডিও দেখিয়ে কাকে কাকে টাকা নিতে দেখিয়ে তাদের মধ্যে একজনকে বললো যে ওকে গ্রেপ্তার করতে হবে, দেখা গেল সে বিজেপিতে, সে আবার বিজেপির মঞ্চে দাঁড়িয়ে বলছে অমুককে গ্রেপ্তার করবো। যে বোঝো, কালকে একটা ছবি খুব ইন্টারেস্টিং লাগলো, সেটা হচ্ছে যে অনুব্রত মণ্ডল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কাঠে বাঁধানো মূর্তি তিনি প্রেজেন্ট করছেন। মানে দলের নেতাকে আরেকজন নেতা প্রেজেন্ট করতেই পারেন, কিন্তু মানে এই বিষয়টাকে কি অন্য কোনো বার্তা দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি না। একজন সিনিয়র জেলা, আমাদের অনুব্রত মণ্ডল একজন সিনিয়র নেতা, বৈঠক হচ্ছিল জেলার, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুন্দরভাবে একটা উপহার দিয়েছেন, তো এর মধ্যে অন্য বার্তার কি আছে? তো খুব ভালো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এগুলো আপনাদের তৈরি করা, এটা সম্পূর্ণভাবে আপনাদের তৈরি করা। কারণ এটা একটা বৈঠক হচ্ছে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বৈঠক ডেকেছেন, তিনি আমাদের দলের সেনাপতি এবং সেই বৈঠকে সিনিয়র নেতারা রয়েছেন। তো তারা যদি জেলা থেকে এসছেন, খুব সুন্দর করে উপহার দিয়েছেন, তাই নিয়ে এই অপব্যাখ্যার মানে কি, বা জল্পনারই বা মানে কি? বলছি দুটো পরীক্ষা এসএসসির হয়ে গেল, কিন্তু তারপরেও দেখা গেছে আজকে মাদ্রাসার ছেলেমেয়েরা তারা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছেন, প্রাইমারির প্রতিবাদ করছেন, বলে তাদের নিয়োগ কবে হবে? এই নিয়োগের যে দাবি, এটা তো থামছেই না। দেখুন, এটা তো অনেকে জিয়ে রাখতে চাইছে গোটা ঘটনাটা। এত সুন্দর স্মুথ এসএসসি পরীক্ষা হলো, প্রমাণ হয়ে গেল বাংলাতেই ভালো হয়, অন্য রাজ্যে হয় না। ইউপি বিহার থেকে সবাই এসে এখানে পরীক্ষা দিলেন, ফলে এখানে আবার যারা পরীক্ষা আটকে রাখে, রামবাম কংয়ের একাংশ কোর্টে গিয়ে আগে জট পাকিয়ে দেয়, তারা আবার কিছু লোককে প্ররোচনা দিচ্ছে। বলছি, আপনি আজকে একটা পোস্ট করেছেন, ফেসবুক পোস্ট, সেখানে বলছেন যে প্রভাবশালী একটি ছবি বাড়তি শো পাচ্ছে, মানে সরকারি বেসরকারি হলে কথা বলেছেন এবং নাম করে বলছেন রক্তবীজ 2 এর মতো ছবি, সেটা তাকে কোণঠাসা করার চক্রান্তে চলছে। কুণাল ঘোষ মানে সিনেমার মধ্যে ঢুকে পড়ছে কেন, এবং এই মন্তব্যই বা মতামতই বা কেন? দেখুন, কুণাল ঘোষ যে ফেসবুক পোস্ট করেছেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত, এ ব্যাপারে পার্টির কোনো বক্তব্য নেই। আবার বলছি, কুণাল ঘোষের যে পোস্ট নিয়ে আপনি প্রশ্ন করলেন, সেই পোস্ট কুণাল ঘোষের ব্যক্তিগত পোস্ট, এবং সেটা তলায় লেখাও আছে ব্যক্তিগত পোস্ট। আমি এখানে আপনাকে প্রশ্নের উত্তর দিচ্ছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে। যে ইস্যুতে কুণাল ঘোষ ব্যক্তিগত পোস্ট করেছেন, সেই ইস্যুতে পার্টির মুখপাত্র কুণাল ঘোষের কোনো বক্তব্য নেই, কারণ এটার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই। ফিল্ম ইন্ডাস্ট্রির বিষয় ফিল্ম ইন্ডাস্ট্রি নিজেদের মধ্যে দেখবে। ব্যক্তিগত মতামতটাই কি? ব্যক্তিগত মতামতটাই না, ব্যক্তিগত মতামতটা তো আমি এখানে এই চেয়ারে বসে বলতে পারবো না। তৃণমূলের না, আপনি বলুন। আমি এই মুহূর্তে তৃণমূলের মুখপাত্র হিসেবে যেহেতু প্রশ্নের উত্তর দিচ্ছি, ফলে আমার ফেসবুকের পার্টটা কুণাল ঘোষের ব্যক্তিগত মতামত। যে মতামতটা, এটার সঙ্গে পার্টির সম্পর্ক নেই। আর ফিল্ম ইন্ডাস্ট্রির মতো চলবে। সেখানে যদি কোনো ব্যক্তিগত মতামত কুণাল ঘোষ দিয়ে থাকেন, সেই মতামতের উপর দাঁড়িয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কোনো মন্তব্য করবেন না। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।